আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সর্বাবস্থায় সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। চলে এলাম গল্প বলতে। আমার যখন ৫ বছর বয়স আমার বাবা হারিয়ে যায়। সেদিন আমার জন্মদিন ছিল। অনেক কিছু বুঝি না আবার বুঝিও। মা তো অস্থির হয়ে বসে আছে কখন বাবা আসবে। কিন্তু বাবা আর ফিরে এলো না। ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর এমন করে ১৫টা বছর কেটে গেল। আমার বয়স এখন ২০ বছর। অনেক যুদ্ধ করেছে মা আমার জন্য। প্রথম ২ মাস কোনো কাজ পায়নি মা। তারপর মার একটা চাকরি হলো। আমরা থাকি ভাড়া বাড়িতে। বাড়িওয়ালি আন্টি খুবই ভালো মানুষ। উনি আমার মাকে একটু সমীহ করতেন। কারণ আমার বাবাকে দেখেছেন উনি। বাবা যখন নিখোঁজ হয়ে যান, মা অনেক জায়গায় দৌড়িয়েছে, অফিসে, হাসপাতালে, রাস্তাঘাটে। মা একটা মেয়ে মানুষ। আমার মা খুবই সুন্দরী ছিল। বাইরে যাওয়ার ব্যাপারে মা অনেক বিড়ম্বনায় পড়তে হতো। অনেকে মাকে ইসলামি, ফাজলামি অনেক কিছু করতো। হ্যাঁ, তারপর মা অনেক কষ্ট করে আমাকে তো বাঁচাতে হবে। মা একটা চাকরির ব্যবস্থা করলো একটা হাসপাতালে। নার্সের কাজ নিল মা। আমি বাসায় থাকি। ৩ মাস আমরা ভাড়া দিতে পারিনি। বাড়িওয়ালি আন্টি সে ভাড়া আর নেয়নি। মা অনেক বাড়িওয়ালি আন্টিকে জোরাজুরি করেছে। বাড়িওয়ালারা আবার এখানে থাকেন না। ওনারা থাকেন গুলশান। এখানে ওনাদের অনেক জায়গার মধ্যে ২টা করে রুম, একটা করে বারান্দা, কিচেন, রান্নাঘর এইভাবে করে করে একতলা একটা কলোনির মতো করে ওনারা বাড়ি করে রেখেছেন। এখান থেকে ভালোই ভাড়া পান ওনারা। বাড়িওয়ালি আন্টি এখানে আসেন না মাঝে মাঝে। আর সব ভাড়াটারা আদান প্রদান হয় ওনাদের ম্যানেজারের কাছে। ম্যানেজার এসে সবার কাছ থেকে ভাড়া তুলে নিয়ে যায়। সব ভাড়াটিয়ে অনেক ভালো। যাই হোক, একদিন আমি তো লেখাপড়া করছি। মা সবসময় বলতেন তোমাকে মানুষ হতে হবে। আমিও জানি আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমার মা কত কষ্ট করছে আমার জন্য। যাই হোক, মা তো বাড়িওয়ালি আন্টি একদিন মারা যায়। খবর পেয়ে আমরাও যাই দেখতে। আমরা কখনো বাড়িওয়ালির বাসায় যাইনি। বাসাটা অনেক সুন্দর, বিশাল বড় বাড়ি। ওনাকে দেখলে আমি কখনো বুঝিনি যে ওনারা এত বড় লোক। ওনাকে দেখে খুব খারাপ লাগলো। ততক্ষণে লাশ বাসায় নিয়ে এসেছে। গোসল টোসলও হয়ে গেছে। গ্যারেজে ওনার লাশ রাখা ছিল। আমরা গ্যারেজে ওনার লাশ দেখেছি। তারপর আমরা বাড়িতে চলে এসেছি। এই বাড়িতে অনেকেই গেছে, অনেকেই যায়নি। তারপরও 1টা বছর কেটে গেছে। এর মধ্যে আমার মাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল বাড়িওয়ালা আঙ্কেল। উনি একজন ব্যবসায়ী। কিন্তু উনি প্রস্তাব দেননি। উনি তো আমার মাকে দেখেনি নাই। যার মাধ্যমে প্রস্তাব আসলো তিনি আমাদের এখানেরই একজন ভাড়াটিয়া। মা বিয়েতে রাজি না। মাকে অনেক বুঝায়, অনেক চেষ্টা করে মায়ের হাতে পায়ে ধরে মাকে রাজি করালাম। আমরা কিন্তু এই বাড়ি ছাড়িনি। মার চিন্তা ছিল বাবা বেঁচে আছে, বাবা একদিন ফিরে আসবে। এই জন্য এসে কোথায় খুঁজবে আমাদেরকে, আবারও হারিয়ে যাবে। এই জন্য আমরাও হারিয়ে যাব। এই জন্য মা এই বাড়িটা ছাড়েনি। আমরা এখানেই আছি। পরে মার সাথে যখন বাড়িওয়ালা আঙ্কেলের বিয়ে হয়ে গেল, উনি খুব ভালো মানুষ। আমাকে সুদ্ধা নিয়ে গেলেন ওনাদের বাড়িতে। ওনার একটা মেয়ে আছে আর একটা ছেলে বিয়ে করে বিদেশে থাকে, এখানে আসে না, খুব কম আসে, মাঝে মাঝে আসে। আর উনি তো অনেক পয়সাওয়ালা মানুষ। যাই হোক, মা ওই বাড়ি থেকে আমি উঠলাম। কিছুদিন থাকার পর আমার আর ভাল লাগলো না। মা ওই মেয়েটাকে বেশি আদর করে আমার চেয়ে। আমি কিন্তু মেডিকেলে পড়ি, চান্স পেয়েছি। মা যে হাসপাতালে চাকরি করতো এই হাসপাতালেই আমি থাকি, পড়ালেখা করি। মা ওই মেয়েটাকে ভালোবাসতে দেখে আমার হিংসা হয়, খারাপ লাগে। আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে, দেখানো হোক আর যাই হোক। আঙ্কেল কিন্তু আমাকে অনেক আদর করে। তা আমি মাকে বললাম, মা আমি এখানে থাকতে চাই না। মা আমাকে জড়িয়ে ধরে বলল, তোর খারাপ লাগে? দেখ, আমার অবস্থানটা একটু ঠিক করতে হবে না? যখন বিয়েটা হয়ে গেল, অবস্থানটা তো ঠিক করতে হবে। তোর আঙ্কেল অনেক ভালো মানুষ। বুঝিয়ে শুনে আমি চলে এলাম আমাদের বাসায়। বাড়িওয়ালা আঙ্কেল বলল, কেন মা, এখানে তোমার ভালো লাগে না? আমি বললাম, না, আপনারা সবাই ভালো। ওই মেয়েটার সাথে আমার ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক।
আমি ওর বাড়িতে চলে যাই, আমার ওইখানেই ভালো লাগে, জন্ম থেকে ওখানে আছি তো। হ্যাঁ, বাড়িওয়ালা আঙ্কেল বললেন তোমার লেখাপড়ার খরচ আমি দেব। আমি বললাম না। উনি বললেন কীভাবে তুমি দিবে? হ্যাঁ, টিউশনই আমি করি। বলে কিচ্ছু হবে না, এই দায়িত্বটা আমাকে নিতে দাও। এমনভাবে উনি বললেন, আমি আর না করিনি, চলে এলাম। এখানেই থাকি, আমি আর এখন একা থাকি না। হোস্টেল থেকে আমার সাথে যারা বাসা টাসা নাই, যারা খুব কষ্ট করে আছে, বললাম চলো, হাসপাতালের কাছেই তো বাড়ি, আমার এখানেই সবাই থাকবে। একদিন হঠাৎ করে ফজরের সময় কে যেন দরজায় কড়া নাড়ছে। আমি দরজায় গিয়ে খুললাম, দেখলাম একজন বয়স্ক লোক, ভিক্ষুক টাইপের, পুরানো একটা পাঞ্জাবি গায়ে, একটা পুরানো প্যান্ট পরা, গাল ভর্তি দাড়ি, সাথে একটা চাদর আছে। বললাম কাকে চাই? উনি বললেন এই বাড়িটা কি শায়লাদের বাড়ি? এই বাড়িতে শায়লা থাকে? আমি বললাম হ্যাঁ, এখন উনি থাকেন না। কোথায় থাকে? কেন, আপনার কি দরকার? উনি বললেন আমার একটা মেয়ে আছে, দুলারি, অনেক আদর করে তার নাম রেখেছিলাম, ওদেরকে একটু দেখতে এসেছিলাম। আমার বুকটা ছ্যাদ করে উঠল, এই তো আমার বাবা। আমি ওনাকে নিয়ে ঘরে বসালাম, ফ্যানটা ছেড়ে দিয়ে গা থেকে চাদরটা খুলতে বললাম। উনি চুপচাপ জড়োসড়ো হয়ে বসলো। আমি বললাম কিছু খাবেন? আমি ওনার জন্য নাস্তা, বাইরে থেকে নাস্তা আনালাম। উনি নাস্তা খেলেন। তারপরে আমি ওনাকে সেলুনে নিয়ে চুল দাড়ি ফেলে দিইনি, দাড়ি ছোটো করে, চুল ছোটো করে সেসব ছেটে বাসায় নিয়ে আসলাম। গরম পানি করে ভালো করে গোসল করে একজনকে পাঠিয়েছিলাম বাবার জন্য একটা প্যান্ট শার্ট আনতে। সে নিয়ে এসেছে আমার বান্ধবী, সেও ডাক্তার, মেডিকেলে পড়ছে, ইন্টার্নি করছে, উনি সিনিয়র। যাই হোক, আমার বাবা এত সুন্দর, এত ভালো লাগছে। আমি তো, আমার বাবা সবসময়, আমার মা সবসময় আমার বাবার গল্প করতেন। আমি বললাম আমার মার কাছে আপনি একজন নায়ক ছিলেন, আসলে আপনি একজন নায়ক। তো উনি বললেন তুমি কি মা? আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম বাবা, আমি দুলারি, যার বার্থডে কেক আনতে গিয়ে তুমি হারিয়ে গিয়েছিলে। তখন বাবা বললেন যে দেখ কী হয়েছিল সেদিন। বাবা কাঁদছে অঝরে। সেদিন আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, কেকটাও হাতে ছিল। আমার মেয়ের জন্মদিন, তাড়াতাড়ি ছুটি নিয়েছি। ভাগ্য আমার খারাপ ছিল, অ্যাক্সিডেন্ট হয়, আমার অবস্থা খুব খারাপ। লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়, সেখানে ভর্তি করে। আমি অনেক গুরুতর আহত হয়েছিলাম। পরে আমার যখন একটু সুস্থ হলাম, আমি নাকি কোমায় ছিলাম অনেক দিন, তারপর নাকি স্মৃতি হারিয়ে ফেলেছিলাম। এমন করে এতটা বছর, কয়টা বছর আমি হিসাব মিলাতে পারি না। আমি বললাম আমার তখন 5 বছর বয়স ছিল, আপনি হারিয়ে গেছেন আমাদের এখান থেকে 16 বছর, 21 বছর। বাবা আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বললাম অনেক বছর বাবা, বাবারে অনেক বছর আমি তোদেরকে দেখি না, তোদেরকে হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ করে 2 দিন আগে আমার জ্ঞান ফিরল। আমি ডাক্তারকে বললাম, উনি বললেন না, পরিবারের লোকজন খবর দাও। কীভাবে খবর দিব? যার কোনো আত্মীয় স্বজন কোনো রুগীকে দেখতে না আসে, রুগী যখন 42-এর মতো একজন লাশ হয়ে যায়, জীবিত লাশ, তাকে কেউ দেখতে পারে না, তার কথাও কেউ শুনতে পারে না। হাসপাতালে আমার অবস্থান ছিল সেরকম। আমার চোখ দিয়েও পানি পড়ছে। আমি বললাম আমাকে বলে এবার বল মা কোথায় গেছে? আমি বললাম বাবাকে, বাবা মা তো এতদিন শুধু এই বাড়িটায় আপনার জন্য অপেক্ষা করেছিল। আমরা অপেক্ষা করতাম কোন দিন আপনি আসবেন। মা দরজার কড়ার দিকে তাকিয়ে থাকতেন, কখন কড়া নাড়ার আওয়াজ হবে, কিন্তু আপনি আসেননি। আজ 6 মাস মাকে জোর করে বিয়ে দিয়েছে। বাবা অঝরে কান্না করে উঠলেন, তোর মা কেমন আছে? বললাম অনেক ভালো আছে। হ্যাঁ, বাবা একদিনেই অসুস্থ আবার হয়ে পড়লেন। বললেন আমি একটু তোর মাকে দেখতে চাই। বলে আবার বললেন না, যদি ভালো থাকে ভালো থাক, আমি যে ফিরে এসেছিলাম, কখনো মাকে বলিস না, তোর মা মনে অনেক কষ্ট পাবে। অনেক ভালোবাসতাম আমি তাকে, সেও আমাকে অনেক ভালোবাসত। আর তুই ছিলি আমাদের 2 জনের জান। বাবা অসুস্থ, হাসপাতালে 5 দিন ছিলেন, বাবা মারা গেলেন। কী করব কিছু বুঝে উঠতে পারিনি। বাড়িওয়ালা আঙ্কেলকে ফোন দিলাম,
বললাম মাকে কিছু বলবেন না। বাড়িওয়ালা আঙ্কেল চলে এলো, উনি সব জানতেন। ওনার সাহায্যে সবাইকে নিয়ে বাবাকে দাফন করালাম। আর বাড়িওয়ালা আঙ্কেল হাতে ধরে বললাম মা যেন কথাটা না জানে। আরও কয়েক বছর কেটে গেল, আমি একটা হাসপাতালে ডাক্তার। আমারও বয়স হয়েছে। বাড়িওয়ালা আঙ্কেল আমার জন্য একটা পাত্র ঠিক করেছে। আমি বললাম আঙ্কেল, আমি যেহেতু ডাক্তার, একজন ডাক্তার পাত্র হলেই ভালো হয়। সেরকম করেই পাত্র ঠিক করা হয়েছে। হয়তো সামনে আমার বিয়ে হবে, আল্লাহ যদি ইচ্ছা থাকে। সবাই দোয়া করো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।